সহ সবাই গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো তারাও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজকে ইতিপূর্ব আপনারা জানেন এই ধরনের গভীর ষড়যন্ত্র হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুইবার 1969 সালে এবং 71 সালে দুইবারেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে গভীর ষড়যন্ত্র তারা করেছিল সেটা কখনোই সম্ভব হয়নি। আজকেও একই কায়দায় একইভাবে এই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আজকে সেই যে রায় দেওয়া হয়েছে এটা কোনোদিনই সম্ভব হবে না। বাংলার জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অতিহিংসা পরায়ণ হয়ে যারা সেদিন মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই শক্তি আজকে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের তারাই সেই পরাজয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে একের পর এক প্রতিহিংসা পরায়ণ হয়ে এক হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি এবং যেভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে। ঠিক আজকে জনগণের নাবিশ্বাস হয়ে উঠেছে। আজকে যে বাংলাদেশ ছিল জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল যে বাংলাদেশ ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল, সেই বাংলাদেশ আজকে এই অগণতান্ত্রিক অবৈধ সরকারের আঘাতে সেই বাংলাদেশ আজকে ক্ষতবিক্ষত, সেই বাংলাদেশ আজকে নীরবে নিভৃতে কাঁদছে। তাই আজকে যে বাংলাদেশ দ্রুত গতিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল সেই বাংলাদেশকে আজকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আপনি জানেন যে ইতিপূর্বে অনেকবার আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, রয়টার্স, আল জাজিরা সহ অনেক আন্তর্জাতিক সংস্থা এবং ইউটিউব জরিপ, অনলাইন জরিপ, সকল জরিপে দেশের বর্তমান অধিকাংশ জনগণ আওয়ামী লীগকে সমর্থন করছে, জননেত্রী শেখ হাসিনাকে সমর্থন করছে। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। তাই আজকে যে রায় দেওয়া হয়েছে এই রায়তে জনগণ ক্ষুব্ধ এবং আজকে তাই আমরা সবাই জনগণ আজকে সবাই যে প্রতিজ্ঞাবদ্ধ যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্তমূলক যে রায়, সেই রায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে বাংলার জনগণ সেটা দাঁত ভাঙা জবাব দেবে এবং জনগণই সেটার সেই আজকে যারা এই রায় দিয়ে জননেত্রী শেখ হাসিনা তথা মুক্তিযুদ্ধের চেতনার উপরে আঘাত এনেছে এবং আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতির উপরে আঘাত এনেছে, জনগণ কোনোদিন এর ক্ষমা করবে না। ধন্যবাদ। জি ধন্যবাদ জনাব। এখন আমরা যাব অ্যাডভোকেট নাজমা কাউসারের কাছে আইনি ভিত্তি নিয়ে। আপনারা দেখছেন এই আদালতের কোনো আইনি ভিত্তি আছে কিনা? যদি আপনি দেখেন যাদেরকে নিয়ে আদালত গঠিত হয়েছে সবাই কিন্তু রাজাকার এবং জঙ্গি মেন্টালিটি। আপনি কি বলবেন অ্যাজ এই একজন লয়ার হিসেবে? ধন্যবাদ। আপনারা জানেন 5ই আগস্টে আসলে বাংলাদেশে কোনো আন্দোলন ছিল না, কোনো অভ্যুত্থান ছিল না, ছিল জঙ্গিবাদের উত্থান। বেদখল হয়ে গেছে বাংলাদেশ, সন্ত্রাসবাদী মৌলবাদী একটা জঙ্গি সরকার বাংলাদেশকে দখল করেছে। তারা যে আইসিটির যে আদালত, সে আদালতটি আসলে গঠিত হয়েছিল 1973 সালের দালাল আইনের উপরে ভিত্তি করে। শুধুমাত্র 71-এর মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সহযোগিতা করেছে, বিভিন্ন হত্যা, খুন, লুণ্ঠনে জড়িত ছিল, তাদের বিচার করার জন্য। এখানে এই অবৈধ অগণতান্ত্রিক সরকার, জবরদখলকারী সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে এই আদালতটি গঠন করেছে, যেটি আদালতটাই যেখানে সম্পূর্ণরূপে অবৈধ। কারণ এটা কোনো আইনের উপর ভিত্তি করে হয়নি। যে কোনো অপরাধ সংগঠিত হলে তৎকালীন সময়ে যে আইন থাকে সে আইনের ভিত্তিতেই সেই অপরাধকে বিচার করতে হয়।
আইন সংশোধন করেছে, বারবার 4বার করে আইন সংশোধন করে এই ট্রাইব্যুনাল গঠন করেছে, এবং যেটা এই আদালতটি স্বয়ং লিগালি ইলিগাল, কনস্টিটিউশনালি ইলিগাল, জুডিশিয়ালি ইলিগাল, যার কোনো ভিত্তি নেই, যেটা কোনো মানে সঠিক আইনের উপরে মোটেই দাঁড়িয়ে নয়। যে আদালত অবৈধ, যে আইন অবৈধ, তার বিচারও অবৈধ। এবং আমরা মনে করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, এই আদালতের এই রায় হাস্যকর এবং উদ্দেশ্য প্রণোদিত, প্রতিশোধ পরায়ণতা। কারণ 71-এর রাজাকারদের বিচার করা হয়েছিল, 71-এর দালাল মানবতা বিরোধী অপরাধীদের বিচার করা হয়েছিল এই আদালতে। তার প্রতিহিংসা হিসাবেই 71-এর পরাজয়ের ক্ষোভ এবং প্রতিশোধ এবং রাজাকারদের ফাঁসির প্রতিশোধী নিতে যে আজকে ইউনূস গং এই জামাতি অবৈধ আদালত দিয়ে আজকের এই অবৈধ রায়ের নাটকের অবতারণা করেছে। এই ক্যাঙ্গারু কোর্ট একটা অস্বচ্ছ অবৈধ বিচার প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছে বলে আমরা বিশ্বাস করি। কারণ অর্ডিন্যান্সের মাধ্যমে এই আদালত গঠন করা হয়েছে। অর্ডিন্যান্স 3 মাসের মধ্যে সংসদে পাশ না হলে সেটা আইনে রূপান্তরিত হয় না। অর্ডিন্যান্সকে অবশ্যই সংসদে পাশ করে তারপরে আইনে রূপান্তরিত করতে হবে। তো অর্ডিন্যান্সে যখন এখন পর্যন্ত আইন হয়নি, সংশোধিত নাই, তো সেখানে সেটা কি করে আইন হয়, আর সে আইনে কি করে বিচার হয়? আর বিচারক যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন দেশে বিদেশে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো উত্থাপন করেছে। এই বিচারকরা, যাদের পূর্ব কোনো উচ্চ আদালতে বিচারকের অভিজ্ঞতা নেই, যারা নিয়োগ পেয়েছে 2024-এর অক্টোবরে, এবং এই আইন অমান্য করে যেখানে 2 বছর পরে তারা স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ পেতে পারে, তাদেরকে 1 বছরের মাথায় এখন বিবেচনা স্থায়ী করা হয়েছে, সেটাও অবৈধ। এবং এদেরকে নিয়োগ দেওয়ার 24 অক্টোবরে নিয়োগ দেওয়ার 6 দিনের মাথায় তাদেরকে আবার ট্রাইব্যুনালের বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক এবং অমানবিক। সাধারণত বাংলাদেশের আইনে বিচারকদের বয়স 66 বছরের উপরে থাকে না, কিন্তু এদের বয়স, যিনি প্রধান বিচারক, এদের বয়স প্রায় 70-এর উপর। তো সেই প্রশ্নগুলি গেল। লিগ্যালি যদি আসেন, আপনি কিসের উপর ভিত্তি করে বিচার করছেন? আপনি বলছেন উস্কানি দিয়েছে। কিসের উস্কানি? কার উস্কানি? আজকে যেটা হচ্ছে, 14 মাস ধরে বাংলাদেশের সারাক্ষণ জাতির জনকের চরিত্র হনন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অকথ্য ভাষায় গালাগাল করা হচ্ছে, যেখানে সারা বাংলাদেশে একটি ধ্বংস লীলা চালানো হচ্ছে, জঙ্গি হামলার শিকার হচ্ছে, হাজারো লাখো মানুষ পুড়িয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। জাতির জনকের বাসভবন থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর, সেখানে সেই বাংলাদেশে আপনি কি আশা করবেন? সেই বাংলাদেশ দখল করেছে, বাংলাদেশকে পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। মানবতা বিরোধী অপরাধ বলছেন, মানবতা বিরোধী বাংলাদেশে কি কোনো যুদ্ধ সংঘটিত হয়েছিল জুলাই মাসে? হ্যাঁ, যুদ্ধ করেছে তারা, এই নাহিদ, সার্জিস, গংরা, যারা বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, যারা বাংলাদেশে মেট্রো রেল পুড়িয়েছে, বিটিভি ভবনে আগুন দিয়েছে, একটার পর একটা গণভবনে লুণ্ঠন চালিয়েছে, সংসদ ভবনে লুণ্ঠন চালিয়েছে, মানবতা বিরোধী মানুষকে হত্যা করেছে, 3,000-3,500 পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। বিচার তো তাদের হবে, তাদের হওয়া উচিত মানবতা বিরোধী অপরাধের কারণে। যদি তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এমন কোন অপরাধ ঘটেনি, যদি তাই ঘটতো তাহলে 3,500 পুলিশকে হত্যা করেছে কারা? সেই প্রশ্নটা আজকে উত্থাপিত হতে পারে। এবং আইসিটিতে যেই কথাগুলি আসেনি, ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট সম্পর্কে তারা আসলেই অজ্ঞ। তারা যেগুলি করেছে
সেগুলি আসলে পেনাল কোডকে ফলো করেই করতে চেয়েছে। পেনাল কোড আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এক জিনিস নয়। তারা সংবিধানের 33-1 সংবিধানের অধিকার ক্ষুণ্ণ করেছে জননেত্রী শেখ হাসিনার। তারা এই দেশকে দখল করেছে 106 অনুচ্ছেদকে ব্যবহার করে রাষ্ট্রপতির আদেশ নিয়ে সুপ্রিম কোর্টের যে রেফারেন্স তারা দিয়েছে সেটাও জালিয়াতির মাধ্যমে করেছে বলে প্রমাণিত হয়েছে। সুতরাং এই সরকার অবৈধ, এই ট্রাইব্যুনাল অবৈধ, এই বিচার অবৈধ, এবং কোনোভাবেই সারা বিশ্ব আজ প্রতিবাদ জানাচ্ছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি, সারা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। মানুষ কথা বলতে পারছে না, বাড়িতে ঘরে মানুষের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এই রায়, যা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের লকডাউনে মানুষের ব্যাপক সাড়া। জননেত্রী শেখ হাসিনার পাশে বাংলাদেশ এবং বাংলাদেশের 18 কোটি মানুষ আছে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই এই অন্যায় অবিচারের, এই জঙ্গিবাদের অবসান ঘটবে ইনশাল্লাহ, এবং বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত, সমাজতান্ত্রিক বাংলাদেশ এবং একটি শান্তির বাংলাদেশে পরিণত হবে ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ সে অধিকার আদায় করে ছাড়বে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি অচিরেই আমাদের নেত্রী বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশকে আবার একটি সুস্থ সুন্দর সামাজিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন। ধন্যবাদ অ্যাডভোকেট নাজমা। আমি এখন যাব জনাব মেহেদী হাসান রনি আপনার কাছে। আপনি তো তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করেন। এই যে আদালত অবৈধ, আমাদের দুজন বিজ্ঞ বক্তা বলে গেছেন অবৈধ আদালত, অবৈধ রায়, আপনি কি মনে করেন তরুণ প্রজন্ম এই রায়কে গ্রহণযোগ্যতা দিবে? ওরা ভাবনা কি তরুণ প্রজন্মের এই রায় নিয়ে? ধন্যবাদ হেলাল ভাই। আজকের ইতিমধ্যেই সংযুক্ত হয়ে বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা বাবু সুজিত রায় নন্দী। বক্তব্য রেখেছেন আমাদের একজন প্রখ্যাত বিজ্ঞ আইনজীবী, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের আইন উপকমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নাজমা আপা। তো আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা এই রাজাকারের অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ ক্যাঙ্গারু কোর্টের বিচারকে সারা বাংলাদেশে ছাত্র সমাজ, যুব সমাজ, সাধারণ মানুষ প্রত্যাখ্যান করেছে। অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে তারা এই অবৈধ ট্রাইব্যুনাল গঠন করেছে। তারা একটি জাতীয় পতাকা, একটি জাতীয় সঙ্গীতকে কুক্ষিগত করার জন্য দীর্ঘ সময় বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিল, তরুণ প্রজন্মের জন্য দেশরত্ন শেখ হাসিনা যখন মেট্রো রেল, পদ্মা সেতু, বাংলাদেশের বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এত বেশি উন্নয়ন প্রকল্প উনি উন্নয়ন সাধিত করেছেন, বিশেষ করে তরুণ প্রজন্মে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই তরুণ প্রজন্মকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর বেশে বাংলাদেশে একটি জঙ্গি উত্থান হয়েছিল। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয় নাম, বাংলাদেশের 18 কোটি মানুষের একটি হৃদয়ের নাম বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তারা তাকে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে তারা নিজেরাই একটি সরকার গঠন করে, যেটি একটি অগণতান্ত্রিক, এটি অবৈধ। তারাই আবার নিজেরাই একটি ট্রাইব্যুনাল গঠন করেছে, যে ট্রাইব্যুনালের বিচারকও তাদের, তাদের লয়ারও তাদের। তারা নিজেরাই এটিকে আপনারা দেখেছেন সারা বিশ্বে গণমাধ্যম, বিশেষ করে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি যে বিচার চলাকালীন সময় যে কোর্টে বিচারক রায় পড়ার আগেই হাত তালি দিয়ে এই বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। ইতিমধ্যেই সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এটাকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে, বাংলাদেশের তরুণ সমাজ এটাকে প্রত্যাখ্যান করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ সমাজের, ছাত্র সমাজের অত্যন্ত জনপ্রিয় নাম বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা।
ধন্যবাদ হেলালুদ্দিন ভাই। জি ধন্যবাদ জনাব রনি। আমি আবার চলে যাব আমাদের সুজিত নন্দী রায় আপনার কাছে। আর কি আন্দোলন করতেছেন আপনারা, আওয়ামী লীগ একটা আন্দোলন করতেছে, কিন্তু এই যে রাজাকার জঙ্গি সরকার আমাদেরকে, আওয়ামী লীগকে ফ্রি ভাবে আন্দোলন করতে দিচ্ছে না। কোনো জায়গায় কমিউনিকেশনের একটু সমস্যা দেখা দিচ্ছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আমরা দেখতে কি করতে হবে? আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে? ধন্যবাদ। আজকে এখানে বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট নাজমা কায়সার এবং আমাদের সংগ্রামী যুব নেতা মেহেদী হাসান রয়নি। আওয়ামী লীগের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার বয়স ৭৬ বছর বয়স। আজকে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই দুর্যোগ, এই প্রতিকূল অবস্থায় তিনি এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন 18 ঘন্টা এই দলের পিছনে তিনি সময় ব্যয় করছেন এবং তৃণমূলকে জাগিয়ে তুলেছেন। আজকে তৃণমূল আওয়ামী লীগের অফুরন্ত সম্পদ। তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের আজকে তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের ভ্যানগার্ড। আজকে সেই 72টি সাংগঠনিক জেলায় এ পর্যন্ত তিনি তৃণমূল সভা করেছেন ভার্চুয়ালি। এছাড়া দ্বিতীয় রাউন্ডে চলছে নির্বাচনী এলাকা ভিত্তিক আমাদের প্রিয় নেত্রীর সেই ভার্চুয়াল সভা, ভার্চুয়াল তৃণমূল সভা। আজকে তৃণমূল আজকে জেগে উঠেছে, ইতিপূর্বে তৃণমূল জেগে উঠেছিল। আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ থাকে, ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন ষড়যন্ত্র চক্রান্ত টিকতে পারে না। আজকে এই অবৈধ গণতান্ত্রিক সরকার আওয়ামী লীগকে যে নিশ্চিহ্ন করার যে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে, আজকে এটা মানে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। সেই নিষিদ্ধ আওয়ামী লীগ কিন্তু আজকে অনেক সরব, অনেক জাগ্রত। আজকে তৃণমূল জেগে উঠেছে। তৃণমূল অভিমানী হয়, তৃণমূল কখন বেঈমান হয় না। 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই দিন কেন্দ্রের অনেক নেতা আওয়ামী লীগের সাথে বেঈমানি করেছে, বঙ্গবন্ধু রক্তের সাথে বেঈমানি করেছে, কিন্তু তৃণমূল সেই দিন রাজপথে জেগে উঠেছিল। তৃণমূলই স্লোগান দিয়েছিল, মাগো তোমায় কথা দিলাম মুজিব হত্যার বদলা নেব, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। মাগো তোমায় কথা দিলাম রাসেল হত্যার বদলা নেব। সেই দিন তৃণমূল মাঠে ঘাটে পথে প্রান্তরে স্লোগান দিয়ে সেই বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবিতে তারা সেই যে সংগ্রাম করে তুলেছিল, তারই আলোকে আওয়ামী লীগ মনোনীত সরকার বঙ্গবন্ধু হত্যার বিচার করতে সক্ষম হয়েছিল। আজও তৃণমূল জেগে উঠেছে। আমাদের আগামী দিনে এই আজকে যারা নেতৃত্ব দিচ্ছে তৃণমূলে এবং সর্বত্র যারা নেতৃত্ব দিচ্ছে, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। এবং আজকে আমাদের যে দলকে ঢেলে সাজাতে হবে এবং গুণগত পরিবর্তন আনতে হবে। বিশেষ করে নবীন এবং প্রবীণের সমন্বয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রবীণের এক্সপিরিয়েন্স এবং নবীনের এনার্জি দুইয়ের সমন্বয়ে দলকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং দলকে সুসংগঠিত সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে আমরা ঐক্যবদ্ধ করে এবং এই অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সবাইকে প্রস্তুত থাকার জন্য আমরা সদা সর্বদা যে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় নেত্রী যে নির্দেশনা দিচ্ছেন, সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। দেশের স্বার্থে দলের সাথে সর্বোচ্চ পদত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে যে বিষয়টি যারা আজকে এই মাঠে আছে, রাজনৈতিক মাঠে যারা আছে, আজকে যারা মিছিল করছে, স্লোগান দিচ্ছে, আজকে আমাদের উপরে যে অত্যাচার, যে নির্যাতন, যে নিষ্পেষণ, সেই 5ই আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত যেভাবে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, অগণিত নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হয়েছে,
ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করা হয়েছে, সরকার করে দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষ হত্যা করা হয়েছে, ছাত্র হত্যা করা হয়েছে, শিশু হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। সেই জুলাই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যে অত্যাচার নির্যাতন চলছে, সেটা আজকে সেই অত্যাচার নির্যাতন উপেক্ষা করেও আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে আছে। আজকে লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ গ্রেপ্তার করা হয়েছে, জেলের অভ্যন্তরে হত্যা করা হয়েছে। যে ধারাবাহিকতা ছিল সেই 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার বিশ্বস্ত সহচর জাতীয় 4 নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা করা হয়েছে। আর তারই ধারাবাহিকতায় জেলে যাদেরকে হত্যা করা হয়েছে, আজকে আমাদের প্রতিবাদের ভাষা আমরা হারিয়েছি, আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি। আজকে সেটা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এসেছে এবং আজকে সোশ্যাল মিডিয়াতে আসছে। এটা আজকে আমাদের যে জনগণের মধ্যে যে মানসিক যন্ত্রণা, আজকে যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, প্রত্যেকে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে আজকে দিনাতিপাত করছে। তাই আমরা যে আমাদের একটাই প্রতিজ্ঞা যে আমরা এই প্রিয় মাতৃভূমিকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করব। সেই জন্য যে আদর্শিক কর্মীরা আজকে যে মাঠে আছে, ত্যাগী এবং পরীক্ষিতরা যে মাঠে আছে, আগামী দিনে তাদেরকেই মূল্যায়ন করতে হবে। এবং আমাদের যে টার্গেট, যে বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে এবং আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আমাদের যারা আজকে এই অগণিত নেতাকর্মী আছে, তারা কোনোদিনই এক চুল পরিমাণ আপোষ করবে না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে এবং আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে আমাদের সবাই সদা সর্বদা প্রস্তুত রয়েছে সর্বোচ্চ ত্যাগ করার জন্য। আমরা এই দেশ প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি, আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমাদের যত হোক আমরা মানুষকে ভালোবাসবো, আমরা মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকবো। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আমরা মানুষকে ভালোবাসবো, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করবো। আমরা আগামী দিনে আজকে দলকে সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই অবৈধ গণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে এক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের প্রতিজ্ঞা হচ্ছে আমরা সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করব এবং আমরা আগামীর যে বাংলাদেশ হবে, সে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। আমরা হত্যার বদলে হত্যা চাই না, আমরা মব জাস্টিসের পরিবর্তে মব জাস্টিস চাই না, আমরা সেই প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা চাই না, আমরা অগ্নি সন্ত্রাসের পরিবর্তে অগ্নি সন্ত্রাস চাই না, আমরা শান্তি ও মানবতা প্রতিষ্ঠা করতে চাই। বঙ্গবন্ধু বলেছিলেন যে ত্যাগের মাধ্যমে আদর্শের বিচার হয়। তাই আমরা আদর্শিক নেতা কর্মীদেরকে মূল্যায়িত করবো এবং তাদেরকে সুসংগঠিত করে আমরা সত্য সুন্দরের বিজয় নিশ্চিত করব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুনীল নন্দী। আপনি যেভাবে বলেছেন তৃণমূল ঐক্যবদ্ধ হবে এবং এই দেশ আবার স্বাধীন হবে, রাজাকার জঙ্গি মুক্ত হবে। আমি আবার অ্যাডভোকেট নাজমা আপনার কাছে আসতে চাই। আপনারা সবাই বলেছেন এই আগে থেকেই তৈরি ছিল, লেখা ছিল। তো আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে কি ধরনের প্রমাণ এবং আচরণ এই জঙ্গি সরকারকে আগে থেকে দেখতে পেয়েছেন? আমার মনে হয় জনাব রনি কিছু একটা হিন্ট দিয়েছে ওই ক্ষেত্রে, যদি আপনি দেখে আমাদেরকে একটু ডিটেলে জানাতেন। জি, ধন্যবাদ। এই আইনটি যে আসলে পূর্ব নির্ধারিত তা তো আমরা 1 বছর আগেই জানি, কারণ তারা যেভাবে এই অবৈধভাবে এই বিচার কার্যটি পরিচালনা করার জন্য এই ট্রাইব্যুনালকে পুনর্গঠিত করেছে, আইনকে 4 বার সংশোধিত করেছে এবং চিফ প্রসিকিউটর হিসাবে যাকে নিয়োগ দিয়েছে সে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী, ঘাতক, দালাল, রাজাকারদের নেতা শিরোমণি গোলাম আজম নিজামী সহ সকল যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে, মানবতা বিরোধী অপরাধের দায়ে 71-এর 30 লক্ষ শহীদের
হত্যার অপরাধে, হত্যার সহযোগিতার অপরাধে তাদের আইনজীবী ছিল এই তাজুল ইসলাম। আজকে সে সম্পূর্ণ কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে সে গিয়ে আজকে দাঁড়িয়ে গেছে প্রসিকিউশনে। অর্থাৎ যিনি রাজাকারদের বিচার করেছেন জননেত্রী শেখ হাসিনা, তার বিপক্ষে আজকে উনি সরকারি কৌশলী হিসাবে নিয়োগ পেয়েছেন সেখানে। তার ব্যাকগ্রাউন্ড, সে শিবিরের কর্মী ছিল। যারা আজকে বিচারক হিসাবে আছে, প্রসিকিউটর হিসাবে যারা আছে সেখানে, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখুন, তারা প্রত্যেকেই জামাত শিবিরের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা কর্মী ছিলেন। এবং এটি একটি জামাতি মৌলবাদী জঙ্গি ট্রাইব্যুনাল, যা খুশি করছে, আইন আদালত মানছে না, কোন রকম কোনো কিছুর তোয়াক্কা করছে না। দেখেন তারা দাঁড় করিয়েছে, তারা বলছে 1400 জনের হত্যা হয়েছে। 1400 জনের কোথায় পেল তারা, কেমন করে পেল? আজ পর্যন্ত তারা সেই তদন্ত করে আজ পর্যন্ত শহীদের তালিকায় 830 না 35 জনের নাম অন্তর্ভুক্ত করেছে। তার মধ্যে আবার অনেক ভুয়াও বেরিয়ে গেছে, অনেকে আবার জীবন্তও ফিরে এসেছে। আর যেটা মানবাধিকার কমিশন বলেছিল 1400 জন, সেটাকে তারা বারবার রেফারেন্স হিসাবে টানছে, কিন্তু সেটা কত তারিখ পর্যন্ত? জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত বলেছিল তারা। তাহলে 5 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 550 650 মতো। সেই তাদেরকেও তারা সংযুক্ত করে একসাথে বলছে 1400। কি হাস্যকর কথাবার্তা। আরেকটা জিনিস দেখেন, তারা হত্যা মামলার বিচার করছে। কার পোস্টমর্টেম, কোথায় পোস্টমর্টেম? পোস্টমর্টেম রিপোর্ট কোথায়? পোস্টমর্টেম একমাত্র আবু সাইদের একটা পোস্টমর্টেম রিপোর্ট সমস্ত সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, সমস্ত সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, সেটি ছিল সে মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মারা গেছে, কোনো পুলিশের গুলিতে সে মারা যায়নি। এছাড়াও বাকি যাদের হত্যাকাণ্ডে আজকে অভিযুক্ত করা হচ্ছে, তাদের পোস্টমর্টেম কোথায়? কোন ক্রিমিনাল আইনে ক্রিমিনাল অফেন্স হিসাবে যদি মার্ডার কেস প্রমাণ করতে হয়, অবশ্যই সেখানে হত্যা যারা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের পোস্টমর্টেম অবশ্যই উপস্থাপন করতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তারা বলেছে কারো পোস্টমর্টেম করা যাবে না। কেন? সমস্যাটা কোথায়? যারা মারা গেছেন তারা কার গুলিতে মারা গেলেন, কোন বুলেটে মারা গেলেন, কিভাবে মারা গেলেন, সেই রিপোর্টটা তো আদালতে উপস্থাপন করতে হবে। কোথায় সেগুলি? কারণ তারা জানে পোস্টমর্টেম করতে গেলে বেরিয়ে আসবে এরা পুলিশের গুলিতে নিহত হয়নি, এরা সমস্ত তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদের জঙ্গি স্নাইপার গুলিতে 7.62 রাইফেলের গুলিতে তারা মারা গেছে। এই কারণে কোন রকম কোনো পোস্টমর্টেম করা হয়নি। আরেকটি জিনিস আমি বলছি, আসলে হত্যাকাণ্ড কখন ঘটেছে? আসলে হত্যাকাণ্ড ঘটেছে 5 তারিখ বিকেল 4:30টায়। সেটার সাথে জননেত্রী শেখ হাসিনার কি সম্পৃক্ততা? তিনি তো বেলা 2টায় চলে গেছেন বাংলাদেশ ছেড়ে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যদি বেলা 2টায় চলে যান, আর 4:30টায় যদি আসলে বিক্ষুব্ধ জনতা বলতে জামাত শিবির জঙ্গি বিএনপি সবাই মিলে একত্রে যখন 450 থানা পুড়িয়েছে 5 তারিখ বিকেল থেকে পরের দিন পর্যন্ত সারা রাত জুড়ে অসংখ্য হাজার হাজার পুলিশকে হত্যা করেছে, তারই অংশ হিসাবে আশুলিয়া থানা আক্রমণ করা হয়েছে। সেখানে পুলিশ আত্মরক্ষার্থে গুলি করেছে এবং ভ্যানে স্তূপীকৃত যে লাশ তারা দেখাচ্ছে, সেখানেও একটি মারাত্মক রকমের ভয়ানক জোচ্চুরি জালিয়াতি আছে। তারা পুড়িয়ে দিয়েছে পুলিশের লাশ। আর যে ছবিটি ভাইরাল হয়েছে, আমি আমার ফেসবুক পোস্টেও ব্যাখ্যা করে দেখিয়েছি, যেই ভ্যান গাড়ি চাদরে ঢাকা দেখানো হচ্ছে, যে লাশ ঢেকে রেখেছে ভ্যান গাড়িতে, যে চাদরে ঢাকা যে ভ্যানে, আমি পাশাপাশি ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি এটি একটি গাজা হত্যাকাণ্ডের ভ্যান গাড়ির উপরে স্তূপীকৃত লাশ। সেই গাজা হত্যাকাণ্ডের সেই ভ্যান গাড়ির চাকা বড় স্টিলের চাকা, যেই চাকার ভ্যান গাড়ি বাংলাদেশে ব্যবহৃত হয় না, সেটিকে জাস্ট এআই এর মাধ্যমে উপরে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। হাত বেরিয়ে আছে, সেখানেও আমি দেখিয়ে দিয়েছি, হাতে দেখা যাচ্ছে আরবি লেখা, যে গেঞ্জিতে বুকের উপর দেখা যাচ্ছে আরবিতে লেখা
এটি গাজা হত্যাকাণ্ডের ভ্যান গাড়ির স্তূপীকৃত লাশ, সেটাকেও আজকে বলছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অংশ হিসেবে তারা বিবেচনা করছে। তো এরা যে মিথ্যাচার করছে, কোটার নামে সারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে, আজকে 14 মাসে বাংলাদেশের মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে গেছে। অত্যন্ত পরিষ্কার ভাবে মানুষ বুঝতে পেরেছে যে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে। বাংলাদেশকে 71-এর পরাজিত শক্তি, পাকিস্তানি কুচক্রী এবং এই অবৈধ জঙ্গি ইউনূস তার বিদেশি প্রভুদের সহযোগিতায় সমস্ত জঙ্গিদেরকে জেলখানা থেকে বের করে দিয়ে তাদেরকে নিয়ে আজকে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করেছে। আমরা বিশ্বাস করতে চাই এই বাংলাদেশ 71-এর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তস্নাত বাংলাদেশ, সেই বাংলাদেশ কখনো হারবে না ইনশাল্লাহ। সেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং এই বাংলাদেশ আবার 71-এর হায়নাদের মতো যারা আজকে বাংলাদেশকে দখল করে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করে পাকিস্তানিদের অভয়ারণ্যে পরিণত করেছে, যেই বাংলাদেশে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মানিত করা হচ্ছে, 32 গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি স্মারক গুড়িয়ে দেওয়া হয়েছে। কেন? বুঝতে হবে যে তাদের যদি ক্ষোভ থাকে আওয়ামী লীগ সরকারের উপরে, জননেত্রী শেখ হাসিনার উপরে, বঙ্গবন্ধু সেখানে কেন? মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো কেন সেখানে আসছে? কেন সমস্ত কিছু গুড়িয়ে দিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দেওয়া হচ্ছে? এরা সেই চক্র যারা 71-এ দেশে 30 লক্ষ মা বোনকে, 30 লক্ষ লোককে হত্যা করেছে, 2,69,000 মা বোনকে নির্যাতিত করেছে। যে সেই চক্রই আজকে আবার তাদের সেই প্রতিশোধ নিতে গিয়ে, 71-এর পরাজয়ের প্রতিশোধ, তাদের জামাতি নেতাদের ফাঁসির প্রতিশোধ নিতে গিয়ে আজকে তারা আবার, এবং প্রকাশ্যেই বলছে, পাকিস্তানিরা তো প্রকাশ্যেই বলছে আমরা 71-এর প্রতিশোধ নিয়েছি। তারা বলছে, তারা এগুলি করছে। মানুষ এতদিন শুধু দেখেছে, বুঝতে চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ আসলে হচ্ছেটা কি। বাংলাদেশের মানুষ এখন জানে, বিশ্বাস করে, এদেশে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা জননেত্রী শেখ হাসিনা ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। এদেশে আইনের শাসনের জন্য, এদেশকে একটি উন্নয়নশীল দেশে পরিণত করার জন্য জননেত্রী শেখ হাসিনার জীবনের প্রায় 45টি বছর মাঠে ঘাটে প্রান্তরে এবং 15টি বছর অক্লান্ত পরিশ্রম করে দেশকে একটি উন্নত রাষ্ট্রের পর্যায়ে কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। সেই রাষ্ট্রকে যে আজ 50 বছর পিছিয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে সারা বিশ্ব আজ ছিচি করছে এই জঙ্গিদের কার্যকলাপ দেখে। সমগ্র বাংলাদেশ দাউ দাউ করে জ্বলছে। অর্থনৈতিক সংকটে মানুষ, আগামীতে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। চাকরিচ্যুত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে চাকরিচ্যুত। শত শত কল কারখানা, ইন্ডাস্ট্রি, হাজার হাজার ক্ষুদ্র শিল্প বন্ধ হয়ে গেছে, গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে গেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা বুঝতে পারছে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বাংলাদেশকে আবার ফিরিয়ে আনতে হবেই যে কোনো মূল্যে, এবং তারা তাই জননেত্রী শেখ হাসিনাকে আবার চাচ্ছে, আবার তারা জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের সেনাবাহিনী শাসন মানে আবার জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নেবে ইনশাল্লাহ। এদেশের মানুষ অন্যায়কে প্রতিহত করবেই ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব নাজমা। সেই পাকিস্তানি স্টাইল খুন করেছে নিজে, বিচারক সে, আইনজীবীও সে, আবার বিচারের দায়, খুনের হত্যার দায় অন্যজনকে দিয়েছে। সেটা আমরা 71-এ দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে সেম ষড়যন্ত্র হয়েছে। জনাব রানী, আপনার কাছে জানতে চাইবো, এই যে নিজে হত্যা করে অন্যের উপর দায় চাপানো, প্লাস এই যে বিচারক সহ সবাই যারা এই পুরো কেসে ইনভলভ, সবাই হচ্ছে রাজাকার এবং জঙ্গি পন্থা, তাদের কি নৈতিক অধিকার আছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিচার করার? আপনি কি ভাবেন? ধন্যবাদ হেলাল ভাই। অবশ্যই না। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা একটি গণতান্ত্রিক দেশের, গণতন্ত্র
মুক্তিগামী সাধারণ মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তারা পাকিস্তানের সরকারকে, পাকিস্তানকে খুশি করার জন্যই তারা রায় দিয়েছে। তারা পাকিস্তানের সঙ্গে হাত মিলে দেশটাকে আবারও স্বাধীনতার 50 বছর পরে বাংলাদেশকে তারা আবারও পাকিস্তান বানানোর জন্য পরিকল্পনা করছে। ডক্টর ইউনূস সে একটি অবৈধ দখলদারিত্ব ভাবে বাংলাদেশকে ধ্বংস করার লক্ষ্যে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে উনি বাংলাদেশে আসে। বাংলাদেশের জনগণ ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে ডক্টর ইউনূসের এই অবৈধ দখলদারিত্ব সরকারকে। আপনি ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ আজকে ভালো নাই। ঢাকা শহরে দিনের বেলায় অসংখ্য রিক্সা চালক, বাস চালক, শ্রমিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মৃত্যুবরণ হচ্ছে। গুম খুন প্রতিদিন লেগেই আছে এই ইউনূসের নেতৃত্বাধীন। তারা একটি রাজনৈতিক প্রতিহিংসার কারণে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে যে উন্নয়নের মহারূপকল্পে বাংলাদেশকে উনি নিয়ে গেছিলেন, সেই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যে দেশটি পরাজিত হয়েছিল, সেই পাকিস্তানের প্রেতাত্মারা আবারও বাংলাদেশে শকুন হয়ে ফিরেছে। শকুনের দাবায় বাংলাদেশে হানা দিয়েছে, মুক্তিযুদ্ধে আঘাত এনেছে। মুক্তিযুদ্ধ যে দেশে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হয়, যে দেশে নির্বাচন কমিশনকে অবৈধভাবে গ্রেপ্তার করানো হয়, যে দেশে সাধারণ মানুষ তা বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না, জেলখানায় মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করে, সাধারণ মানুষ মৃত্যুবরণ করে, রাজনৈতিক নেতৃবৃন্দ মৃত্যুবরণ করে, জানাজা করতে দেওয়া হয় না বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে। সেই ক্যাঙ্গারু কোর্ট, সেই দেশের সরকারের কথা আমরা কি শুনব? এটি একটি অবৈধ ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস অতি দ্রুত সম্ভব বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও সসম্মানে ফিরিয়ে নিয়ে যে তার সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। আমি শুধু আপনার মাধ্যমে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মী ভাইদেরকে, সাধারণ মানুষদেরকে বলতে চাই যে আপনারা আজ অবৈধ দখলদার ফ্যাসিস্ট জঙ্গির পৃষ্ঠপোষক ইউনূসের কবল থেকে দেশ বাঁচাতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আমি জানি আপনারা ভালো নাই, আপনারা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, না খেয়ে অনাহারে মানবতার জীবন যাপন করছেন। যে দেশের সরকার প্রধান ছিলেন জননেত্রী শেখ হাসিনা, সে দেশের মানুষ ভালো ছিলেন, শান্তিতে ছিলেন। যেদিন থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশে নাই, সেদিন থেকেই শগুনের থাবা, কালো মেঘের ছায়া বাংলাদেশে প্রবেশ করেছে। আমি যুব সমাজকে অনুরোধ করব যে আসুন আমরা জাগ্রত হই। আমাদের রাজপথেই ঠিকানা। নিজেকে সেফ রেখে রাজপথে লড়াই, সংগ্রাম, আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে ইসলাম পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরিয়ে দিতে চাই। এই ফিরিয়ে দেওয়ার লড়াই, সংগ্রাম, আন্দোলনের নেতৃত্ব যুব সমাজ, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের তৃণমূলের নেতা কর্মীরাই দেবে, এটা আমি প্রত্যাশা করি। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা, আমাদের প্রায় 1.5 শতাধিক মাননীয় সংসদ সদস্য, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দু, বিশেষ করে সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতৃবৃন্দু, ছাত্র সমাজ, যুব সমাজ এবং সাংবাদিক বিন্দু, তারাকে বিনা অপরাধে অবৈধভাবে তাদেরকে জেলখানায় রাখা হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন সাংবাদিকদেরকে তাদের কণ্ঠ হরণ করেছে। এদেশে কোনো ন্যায় বিচার নাই। তাদের নিজের ইচ্ছা মতো, নিজের মন মতো তারা আইন তৈরি করছে, আইন সংশোধন করছেন, তারা বিচারের রায় দিচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের মানুষ খুব বেশি দিন আর চুপ করে থাকবে না। আজকে দীর্ঘক্ষণ নাজমা আপা বক্তব্য রাখলেন, নাজমা আপা বিশ্লেষণ করলেন যে দেশের সার্বিক পরিস্থিতি। আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু সুজিত রায় নন্দী বাংলাদেশ আওয়ামী লীগের সার্বিক বিষয়ে পর্যালোচনা করলেন।
আমি ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে রাজপথে লড়াই সংগ্রামে অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে, ইউনূসকে বাংলার মাটি থেকে খুব দ্রুত সময় উৎখাত করার লক্ষ্যে রাজপথে লড়াই সংগ্রাম করছেন, তাদেরকে আমি স্যালুট দিতে চাই। আমি আপনাদের সহযোদ্ধা, আপনাদের ভাই, আপনারা ভয় পাবেন না। আমরা খুব অতি শীঘ্রই আমরা বিজয়ী হব। আমরা আবারও বাংলাদেশকে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে, স্বাধীনতার পক্ষের বাংলাদেশকে, আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশকে, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরে আমরা তার হাতে বাংলাদেশকে আমরা ফিরিয়ে দেব। তার হাত ধরে বাংলাদেশ আবারও উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হবে। যারা লড়াই সংগ্রাম আন্দোলনে নির্যাতিত হয়েছেন, জেলখানায় আছেন, যারা মানবতার জীবনযাপন করছেন অনাহারে, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে আমি সবাইকে, যারা আজকের এই বাংলাদেশ আওয়ামী লীগের পেজে দেশ এবং দেশের বাইরে স্বাধীনতার পক্ষের শক্তি যারা আমার কথা শুনছেন, তাদেরকে আমি বলতে চাই, পথিক স্বাধীনতার রাজাকারের বাচ্চাদেরকে বলতে চাই, পথিক তোমরা অন্ধ তাই পথ হারিয়েছ, তোমরা আমাদের কাঁধে কাঁধ মেলাও। আমরা তোমাদেরকে বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সোনার বাংলাদেশ উপহার দেব। ধন্যবাদ হেলাল ভাই। ধন্যবাদ জনাব রনি। বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনো ভয় পায় না। এই যে মুনাফিক, তাদের নৈতিক অবক্ষয় হয়েছে। জননেত্রী শেখ হাসিনা এখনো একজন বৈধ প্রধানমন্ত্রী। তো তবুও যদি গ্লোবাল প্রেসারের কারণে একটা নির্বাচন করতে হয়, তারা বলছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে। নির্বাচনের ডেট দেওয়া হয়েছে মিড ফেব্রুয়ারি। মনে হয় না নির্বাচনটা হবে। আমি জনাব সুদীপ নন্দী রায় আপনার কাছে জানতে চাই, এই যে দমন আমাদেরকে, এই যে আমাদের নেতাকর্মীকে, এইভাবে নির্বাচনের প্রস্তুতি কেমন ভাবে হবে? ধন্যবাদ জনাব সুদীপ। ধন্যবাদ জনাব হেলাল সাহেব। বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। আওয়ামী লীগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। সেই কারণে বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেই প্রক্রিয়ায় যদি নির্বাচন হয়, অবশ্যই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে এবং সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। সেই কারণেই আজকে তারা সেই লন্ডন ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা প্রহসনে নির্বাচন করতে চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে। এই প্রহসনের নির্বাচনকে ইতিপূর্বে তারা প্রহসনের নির্বাচন করেছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, যে নির্বাচন 15 দিনও টিকতে পারে না। সেই দিন বাংলার জনগণকে সাথে নিয়ে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে এই তৃণমূল, আওয়ামী লীগ এবং অগণিত নেতা কর্মী সেই দিন ঐক্যবদ্ধভাবে রাজপথে আমরা লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম এবং 111 জননেত্রী শেখ হাসিনাকে মাইনাস করে সেই দিন নির্বাচন করার যে পায়তারা করেছিল এবং নেত্রীকে গ্রেপ্তার করেছিল, সেই দিনও সেই আমাদের 72টি সাংগঠনিক ডিস্ট্রিক্ট একত্রে বলেছিল, একসাথে ঐক্যবদ্ধ বলেছিল যে নো ইলেকশন, নো ডায়লগ উইদাউট শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া কোনো আলোচনা হবে না, শেখ হাসিনা ছাড়া কোনো ইলেকশন হবে না। সেবারও আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই করে আমরা বিজয়ী হয়েছিলাম। আজকেও তারা আমাদেরকে, আওয়ামী লীগকে মাইনাস করে যে নির্বাচন করার যে গভীর ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে বাংলার জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিহত করব। এবং আজকে রাজপথে স্লোগান উঠেছে যে নো হাসিনা, নো ইলেকশন, ইয়েস হাসিনা, ইয়েস ইলেকশন, নো ভোট, নো ভোট। নৌকা, যেখানে নৌকা থাকবে না সেখানে ভোট থাকবে না। এখানে বাংলার আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করার যে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে সেটা হবে আত্মঘাতী। তাই আজকে আমি ইতিপূর্বেই বলেছি, আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল।
সেই দলকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কোনোদিনই গ্রহণযোগ্য হবে না এবং আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। তাই তারা যে পথে হাঁটছে আজকে সেই পথকে রুদ্ধ করে দিতে হবে। এবং আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা যুগে যুগে কালে কালে ইতিহাস সৃষ্টিকারী সংগঠন, আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আমরা সবাই একসাথে দেশের সাথে দলের সাথে আমরা আবারও দৃঢ়তার সাথে বলছি, আমরা সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত থাকব। এবং আওয়ামী লীগ, আমি আবারও বলছি যে আমরা সব সময় নির্বাচনমুখী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের সেই ধরনের এত প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আমাদের কিন্তু প্রস্তুতি রয়েছে, নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তিনি প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও তিনি দেশের সাথে তিনি যে উদারতা এবং আন্তরিকতা নিয়ে তিনি যে রূপরেখা দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা, যে একটা অবৈধ, একটা অবাধ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এবং তার অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ সর্বদা প্রস্তুত রয়েছে। সেই লক্ষ্যে আমরা আবারও বলছি যে আমাদের আজকে যেভাবে গভীর ষড়যন্ত্র চলছে এবং প্রিয় নেত্রীকে আজকে তারা যে প্রহসনের রায় দিয়ে আজকে বাংলাদেশের মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর যে পায়তারা করছে, যে চেষ্টা করছে, সেটা মানুষের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিষ্কার হয়ে গেছে যে জননেত্রী শেখ হাসিনাকে তারা মাইনাস করে, ইতিপূর্বে মাইনাস করার চেষ্টা করছে, এখনো মাইনাস করার জন্য যে মরিয়া হয়, যে গভীর ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তকে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করব। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুজিত রায়। আমি যারা অ্যাডভোকেট নাজমা আপনার কাছে আসতে চাই, এই যে দলকে সংগঠিত করা, আপনি আওয়ামী লীগের একজন আইনের কমিটির সদস্য হিসাবে, তৃণমূলের অনেক নেতা কর্মী এবং কেন্দ্রীয় নেতারা জেলের মধ্যে, যদি নির্বাচন হয় এই নেতা কর্মীকে বাইরে রেখে, জেলে রেখে কিভাবে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ কিভাবে সংগঠিত হবে, আপনারা আইনি দিক থেকে নেতা কর্মীকে কিভাবে সহায়তা করছেন? ধন্যবাদ। আমি আসলে বলতে চাই যে বাংলাদেশে আজকে যে নৈরাজ্য চলছে, যে অরাজকতা চলছে, যে খুন, অগ্নিসংযোগ, লুণ্ঠনের রাজত্ব চলছে, সেখানে সেই বাংলাদেশে যারা আমার যে সকল ভাইয়েরা, রাজপথের সাথীরা আজকে জীবনকে তুচ্ছ করে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের প্রতি আমার সম্মান, কৃতজ্ঞতা। তারা আমাদের সোনার ছেলে, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের সোনার ছেলে। দেশে বিদেশে যারা লড়াই করে যাচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য, তাদের প্রতিও আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন, নির্বাচন, তাদের ভয়, তারা জানে এই জঙ্গি ইউনূস, দখলদার ইউনূস, গং, জামাত, বিএনপি, শিবির সবাই জানে আওয়ামী লীগ যদি মাঠে নামে, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এদের কারো অস্তিত্ব থাকবে না। এবং সে কারণেই তারা নানানভাবে মরিয়া হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য। আমি বিশ্বাস করি বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা নীরবে প্রার্থনা করছে মহান আল্লাহ পাকের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সুযোগ পায়, বাংলাদেশ সারা বিশ্ব বিস্মিত হয়ে দেখবে বাংলাদেশ আবার কিভাবে পূর্ণ মর্যাদা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদিও জননেত্রী শেখ হাসিনা এই বৈধ প্রধানমন্ত্রী এবং আগামী আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত
আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করা পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তবু দেশের স্বার্থে আমার প্রিয় নেত্রী যে কথাটি বলেছেন, আমরা সবাই তার সাথে একমত। প্রয়োজনে নির্বাচন হোক, তবে ইউনূসের অধীনে। ইউনূসের মতো জঙ্গি দখলদার বিদেশি এজেন্ট যে দেশ বিক্রি করে দিচ্ছে, দেশের স্বার্থ বিক্রি করে দিচ্ছে, তার অধীনে কোনো নির্বাচন নয়। একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশের মানুষ নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর পক্ষে রায় দেবে। এই বাংলাদেশ বঙ্গবন্ধু সৃষ্টি করেছিল। জীবনের প্রায় 11টি 11.5 বছর জেল জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করে সেই বাংলাদেশ আজকে জঙ্গিরা প্রতারণার মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে দখল করেছে। সেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ। আমাদের নেতা কর্মীরা জেল জুলুম অত্যাচার সহ্য করছে, কারাগারে বন্দী আছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, অনুপস্থিত থেকেও কারাগারের থেকেও যদি অনেকে নির্বাচন করে, আমাদের নেতারা বিপুল ভোটে জয়ী হয়ে ফেরত আসবে। আজকে আইনজীবীদের কথা বলতে দিচ্ছে না, আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছে না, মামলা মোকদ্দমা করতে পারছে না, হামলা মামলার শিকার হচ্ছে, তাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে। সাংবাদিকরা কথা বলতে পারছে না, সাংবাদিকরা জেলে, আইনজীবীরা জেলে, শিক্ষকরা জেলে, কথা বলা যাচ্ছে না, কথা বলতে দিচ্ছে না। এই অবস্থার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তাদের রায় দেবে এবং শুধু আর কিছু নয়, ব্যালটে শুধু নৌকা মার্কাটি থাকুক, তারপরে দেখবে সারা বিশ্ব নৌকার বিজয় কাকে বলে। সেই ভয়ে তারা নৌকা প্রতীককে ব্যালট থেকে সরিয়েছে, সেই ভয়ে তারা আজকে তড়িঘড়ি করে জননেত্রী শেখ হাসিনাকে কারাদণ্ডে দণ্ডিত করেছে, যাতে করে উনি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। হু কেয়ার্স? আমার নেত্রী বলেছে আই ডোন্ট কেয়ার, আমরাও বলি উই ডোন্ট কেয়ার। শুধু একবার নির্বাচনের সুযোগ দাও, দেখো। তোমরা তো বলো, তারা তো বলে যে ওই দেশে আওয়ামী লীগ নেই, এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, তাহলে তোমাদের এত ভয় কেন? রায় দেখো, জনরায় বিচার করো, যাচাই করার সুযোগ দাও, দেখবে বিপুল ভোট নিয়ে 70-এর মতো বাংলাদেশ আওয়ামী লীগ আবার অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কিভাবে পার্লামেন্টে ফেরত আসে। এবং আমি বিশ্বাস করি আমাদের রণাঙ্গনের, বাংলাদেশের রণাঙ্গনের প্রতিটি রণাঙ্গনে আমাদের ভাইয়েরা বোনেরা যারা লড়াই সংগ্রাম করছে, তারা জীবন বাজি রেখে, জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আবার ফিরিয়ে আনবে, জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নেবে ইনশাল্লাহ। জয় জনতার হবে, 30 লক্ষ শহীদের বাংলাদেশের জয় হবে, বঙ্গবন্ধু আবার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। তোমাদের শক্তি নেই বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার, হে অর্বাচীনেরা। তোমরা 32 নাম্বার কেটে যদি সেখানে পুকুরও বানিয়ে ফেলো, তারপরেও শেখ মুজিব হয়ে সারা বিশ্বের কাছে বঙ্গবন্ধু জাতির জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠিত সারা বিশ্ব ইতিহাসে। সেই অসীম অপার অবিস্মরণীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে তিনি প্রতিষ্ঠিত থাকবেন। এবং তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ অ্যাডভোকেট নাজমা। আপনি বঙ্গবন্ধু বাংলাদেশের জন্মদাতা। এই তরুণ প্রজন্মকে হয়তো ভুল বুঝিয়েছে জঙ্গিরা, কিন্তু এই ভুল কয়দিন। আমি আজকে আমাদের জনাব রনি আছে, উনি তৃণমূল এবং তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করে। ওনার কাছে আমি আসবো, ওনার কাছে জানতে চাইবো, এই যে আওয়ামী লীগের তরুণ প্রজন্ম যারা রুট লেভেলে কাজ করে, আপনি কি তাদের সাথে কানেক্টেড? আপনি কি মনে করেন এই তরুণ প্রজন্মকে, নতুন যে প্রজন্ম আসতেছে, তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের পলিসিতে, আওয়ামী লীগের পলিসিতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন কিনা? ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ হেলাল ভাই। আমি তৃণমূলের রাজনীতি করি। আমি বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর জেলায়, পীরগঞ্জ উপজেলায়। সেই রংপুর জেলায় আমি তৃণমূল পর্যায়ে রাজনীতি করি।
আপনি যে কথাটি বলেছেন, বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের যুব সমাজ, আপনি ইতিমধ্যেই দেখেছেন গত 15 মাসে তারা জাগ্রত হয়েছে, তারা কথা বলতে শিখেছে, তারা কথা বলা শুরু করেছে, তারা নিজের জীবন বাজি রেখে রাজপথে লড়াই সংগ্রাম করে এই অবৈধ দখলদার ফ্যাসিস্ট মহাজানের যত দ্রুত সম্ভব বিদায় করতে পারবে তারা রাজপথে প্রস্তুত, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্তুত, এবং তার আগামী দিনে তাদের হৃদয়ে আপনি নির্বাচন কমিশনের পেপারস থেকে নৌকা উঠিয়ে দিলেও বাংলাদেশের আগামী দিনে তরুণ প্রজন্মের হৃদয় থেকে, সাধারণ মানুষের, ছাত্র সমাজ, যুব সমাজের হৃদয় থেকে নৌকা মার্কা আপনি উঠিয়ে দিতে পারবেন না। এই ফ্যাসিস্ট ইউনূস মহাজন বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের এত বেশি জনপ্রিয়, এই জনপ্রিয়তার জন্যই তারা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার পরিকল্পনা করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো নির্বাচন যদি হয় সেটি আওয়ামী লীগকে নিয়েই নিতে হবে। আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে কোনো নির্বাচন তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ হতে দেবে না। আমাদের জীবনের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও শেখ হাসিনা বিহীন বাংলাদেশে নির্বাচন হবে না, নৌকা বিহীন বাংলাদেশ নির্বাচন হবে না। ধন্যবাদ হেলাল ভাই। ধন্যবাদ জনাব রানী, আপনাকে রিয়েলি পেয়ে আমি আজকে অনেক আনন্দিত, কারণ আপনি তরুণ প্রজন্মের, আমি নিজেকে তরুণ মনে করি না এখনো, আর আপনারা আগামী দিনের ভবিষ্যৎ। আমি জনাব সুজিত নন্দী আপনার কাছে আসবো। এই যে জঙ্গি ইউনূস একটা ডিজাইন করছে গত 17 তারিখে, একদিকে জননেত্রী শেখ হাসিনার যে প্রহসনমূলক বিচারের রায়, একদিকে জঙ্গিদের দিয়ে 32 নম্বরে আবার আগুন লাগানো, এবং অন্যদিকে সবাইকে অন্ধকারে রেখে দেশ বিক্রির চুক্তি করা, আমাদের বন্দর দিয়ে দিচ্ছে, আমাদের দেশের বিভিন্ন জায়গা সেন্ট মার্টিন সহ অনেক কিছু বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? সরি, আপনি মিউটে আছেন। জি, ঠিক আছে, ঠিক আছে, জি জি ঠিক আছে। জি, কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা, যিনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশের স্বার্থ যিনি বিকিয়ে দেন নাই, এবং যিনি চুল পরিমাণ যার দ্বারা দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়নি, এই কারণেই একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। আজকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। সেটি আজকে বাস্তবায়িত হচ্ছে, এবং জনগণ আজকে জেগে উঠেছে। জনগণ আজকে যে এই ব্যাপারে অনেক সতর্ক এবং সরব রয়েছে। এই আজকে যে আমাদের দেশের যে সম্পদ, যে আমাদের যে অমূল্য সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই দেশপ্রেমিক জনতা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং মেনে নিবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি কখনোই এটা মেনে নিতে পারে না এবং মেনে নিবে না। তাই আমি আবারও বলছি, দেশপ্রেমিক জনতার কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আজকে এই অবৈধ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার যে অগণতান্ত্রিক কার্যকলাপ করছে এবং দেশকে বিক্রি করার যে গভীর ষড়যন্ত্র করছে, এটা এই দেশের জনগণ এবং তথা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিবে। আমরা দেশের সম্পদ কার কোনো বিদেশিদের হাতে